ওকে, ডান। আসসালামু আলাইকুম। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ। তো আজকে হলো আমরা অক্টোবরের 11 তারিখ। আমরা শুরুতে যেটা বললাম যে লেখাটা ঠিক না। ইংরেজি কোনো সাল নেই। মনে রাখবে, ইংল্যান্ডে প্রবর্তিত কোনো সাল নাই। সেটা হলো গ্রেগরীয় ক্যালেন্ডার, রোমান ক্যালেন্ডার আছে। সেটা হলো খ্রিস্টাব্দ। হ্যাঁ, যেটাকে ইংলিশে বলা হয় এডি। এডি মানে হলো অ্যানো ডমিনি। অ্যানো, এ মানে হলো অ্যানো, এ ডবল এন ও অ্যানো। ডি মানে হলো ডমিনি। ডমিনি মানে অ্যানো মানে হলো ইয়ার, ইয়ার। আর ডমিনি মানে হলো লর্ড, ইয়ার অফ লর্ড। বুঝছো কিনা? ইয়ার অফ লর্ড। ইয়ার অফ লর্ড এর বাংলা অর্থ কি বলো? খ্রিস্টাব্দ। যেই বছর যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন সেটাকে বলা হয় অ্যানো ডমিনি, ইন দ্য ইয়ার অফ লর্ড, আজ থেকে 2025 বছর আগে। আচ্ছা, তো এখন আমরা আজকে ক্লাসে খেয়াল রেখো একটু কয়েকটা বিশেষ আমরা ইয়ে নিয়ে আজকে আমরা আজকে শেষ করবো কোন শুরু ছিল নোট সিক্স, 6 and 7। এটার মধ্যে আমরা নোট 6 and 7 এর মধ্যে কি কি আছে সেটা শুনো। বিশেষত ইয়ার যে ব্যবহারটা, মানে প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার কিন্তু আমাদের বেশ ভালো আসে। এটার উপরে প্রায় পরীক্ষার মধ্যে এটা পাইবা, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এবং এটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স গঠন করার সময়ও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সেকেন্ড হলো কখন আমরা ইট ইজ বা দেয়ার ইজ দিয়ে ব্যবহার করব, এই বিষয়গুলো ক্লিয়ার করব। এরপরে কালকে আমরা শুরু করব পেসিভ ভয়েসের ব্যবহার, আর আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত নোট 9 হাতে কলমে দেখাবো। এরপর মঙ্গলবারে নোট 10 কমপ্লেক্স সেন্টেন্সের যে জটিলতাগুলো আছে সেটা। তো এই তিনটা ক্লাস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে প্রায় 30টা করে, 30 সেন্টেন্সের মতো হোমওয়ার্ক পাইবা। হোমওয়ার্কটা ইয়ে করে ফেলবা বাসায়। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। সেটা হলো, একটু প্লিজ খেয়াল করো। আহ, তোমার আমি একটু স্ক্রিন শেয়ার করি। প্রথমত আমি যে ইয়েটা করলাম সেটা হলো আমাদের 47। আমি তোমাদেরকে একটা ড্রাফট দিছি এখানে গ্রুপের মধ্যে, এটা নট ফাইনাল। তো আমি তোমাদের হেল্প করবো। আমি গতবার যেটা দিছিলাম না, এটা আমি আপ টু ডেট করবো। আপ টু ডেট বলতে আমি চাচ্ছি যে জলবায়ু পরিবর্তন তোমরা টোটাল 10 থেকে 15টা শীট তৈরি করবা। আমি যে প্রথম দিকে ক্লাসে বলছিলাম যে একটা টপিক পড়লে 4 জায়গায় কাজে আসতেছে। তাহলে আমরা ধরো জলবায়ু রিলেটেড, জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, টেকসই উন্নয়ন, এগুলো নিয়ে আমরা একটা, এই যেমন ধরো এই সমস্ত বিষয়গুলো আর কি, এই টোটাল আমরা একটা ইয়ে করে ফেলবো, একটা শীটের মধ্যে নিয়ে আসবো যত যত বিষয়গুলো আছে। হ্যাঁ, আপাতত অন্য কোথাও লাগবে না, যেগুলো আমি দিতেছি এগুলো এই সময় প্র্যাকটিস করো। অন্য প্রশ্ন করো না, পরে প্রশ্ন করো। আমি সবার স্কুলে নিয়ে যাওয়ার সময় প্রশ্ন করো। আচ্ছা, সেকেন্ড হলো গণতন্ত্র, আইনের সুশাসন, আইনের শাসন, ডেমোক্রেসি, এটা নিয়ে একটা আমরা শিট করব। সংবিধান, মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, এটা নিয়ে একটা। বুঝছো কিনা? এই সংবিধান, সংশোধন প্রক্রিয়া, কোন কোন বিষয়গুলো আছে আরো সবগুলো আমরা নিয়ে আসবো। নারী ও সমান, নারীর ক্ষমতায়ন আর কি বলতে গেলে। তোমরা দয়া করে আমারে শুধু বলবা যে এই টপিকটা মনে হয় অ্যাড করলে ভালো হবে। এটা কিন্তু আমি ফাইনাল করি নাই, আমি আবার ফাইনাল করব। তাহলে তোমরা কমেন্ট বক্সের মধ্যে শুধু টপিকটার নাম দিবা। এখানে আমি আরো সংযোজন করতেছি যে 45তম বিসিএস এর, 47তম বিসিএস এর জন্য আর কোন কোন টপিকটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। এই 15টা আমি মনে হয় সর্বশেষ 15 নম্বরটা বাদ দিয়ে ফেলবো। কারণ হলো স্মার্ট বাংলাদেশ মনে হয় এখন কি আছে কিনা, হ্যাঁ বা নাই আমি জানি না, আমার এটা আপ টু ডেট আমি নাই। স্মার্ট বাংলাদেশ বা ভিশন 2041 কি বর্তমান সরকারের আমলে আছে কিনা, হ্যাঁ বা না বলে ফেলো, তাহলে আমি বাদ দিয়ে ফেলবো। এটা হয়তো বাদ দিতে হবে, কারণ এটা আগে ছিল, এটা আমি রেখে দিছি। স্মার্ট বাংলাদেশ ভিশন 2041 কি আছে নাই, অথবা এটা বাদ দেবো। আমি 15 নম্বরটা বাদ দেবো। আমি একটু কনফিউজন ছিলাম, গুগলও সার্চ দিতে পারিনি। তাহলে 15 নম্বরটা বাদ দিতেছি। আর কোন কোন টপিকের উপর আসতে পারে দয়া করে কমেন্ট বক্সে লিখে দিবা, ইয়েস অন্য বলে দাও, তাহলে আমি কালকে ফাইনাল করে ফেলবো। তাহলে দিবা কিনা বলো, হ্যাঁ বা না বলো। ইনশাল্লাহ। তাহলে কমেন্ট বক্সে লিখে দিবা যে আরো এই বিষয়গুলো সংযোজন করেন, কারণ তোমাদের সম্মিলিত ব্রেনে আমরা একটা ইয়ে করতে চাই। হ্যাঁ, ওকে। এটা এই যে ট্রেড অর্ডারের কথা বললাম, এটাও তুমি লেখা রেখো। আমি চিন্তা করে ঢুকাবো কোন কোনটার মধ্যে। এটা আমি ফাইনাল আরো রিশেপ করবো, টোটাল চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, ওকে, ডান। সেকেন্ড হলো আমরা চলে আসো আমরা যদি ট্রান্সলেশনের নোট 6 এর মধ্যে যদি আসি, এ হলো 6। 6 এর মধ্যে হলো নিচে প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করে আমরা অনুবাদটা করব। খেয়াল করো, আগে নিজে নিজে এটা সলভ করবা। এখানে 15 সেন্টেন্সের মধ্যে দিয়ে আছে বা 19টার মধ্যে দিয়ে আছে বাক্য।
যথাযথ সংস্কার প্রয়োগ করে মুদ্রাস্ফীতির চ্যালেঞ্জ মোকাবেলা শেষে আমি এটারে কমপ্লেক্স করে ফেলতে পারবা চাইলে, হ্যাঁ। তাহলে তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বিভিন্ন ক্যাটাগরিতে করবো। আমি যদিও আমি শুধু সিম্পলে দেখে দিছি, তাই আমি একটা ক্লাসের মধ্যে কমপ্লেক্স কম্পাউন্ডও দেখে দেবো। ওকে। তারপরে আরেকটা বিষয় হলো নোট সেভেন এর মধ্যে হলো আহ, কতগুলো বাক্য মানে ইন্ট্রোডাক্টরি দেওয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট দ্বারা যেটা আমরা শুরু করব। যখন বাক্যে কোনো সাবজেক্ট খুঁজে পাবো না তখন অনুবাদটা কি বলবো, কিভাবে করবো, এগুলো আমি ক্লাসে এখন দেখাই দিচ্ছি। তাহলে ঠিক আছে, চতুর্থ বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন করা জরুরি। এই যে আমি কোনো বাক্যে সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, বুঝছি বিষয়টা? তো সাবজেক্ট খুঁজে না পারলে মনে হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য সংযোজন প্রয়োজন, মনে হচ্ছে ইংলিশ তো পাই না, তো সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, এই ধরনের আমরা কিভাবে অনুবাদ করব। পরিবেশ রক্ষার জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে, এই যে আছে নেই থাকা না থাকা দিলে আমরা কিভাবে অনুবাদটা করব, এগুলো নিয়ে আমি ক্লাসে দেখাই দিচ্ছি। দেয়ার দিয়ে কখন অনুবাদ হবে, কখন ইট দিয়ে অনুবাদটা শুরু করব। তারপরে এখানে প্রায় 16টা বাক্য দেওয়া আছে, সব মিলে 30টা বাক্য তোমার আমি মোটামুটি একটা স্যাম্পল সলিউশন দিয়ে দিছি, সলভ করে ফেলবা ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ, ডান? হ্যাঁ, তোমাদের যার যত প্রশ্ন আছে আমি 11টার সময়, মানে আচ্ছা সরি, এখানে তোমার বাংলাদেশ টাইম 9টার সময় আমি ইয়েতে যাবো, কোথায়, ওই রুসাবাদেরকে আমি স্কুলে দিয়ে আসতে যাবো, তখন একটু তুমি আমার প্রশ্ন করো। আচ্ছা, এখন আমরা হইলাম যে কত নম্বর নোট, কত বলো? নোট হবে 6, নোট 6। নোট 6 দেখতে পাচ্ছ তো ক্লিয়ারলি? এভরিথিং ওকে? নোট 6 সুন্দর করে নোট করো। নোট 6, ওকে। নোট 6 এ হলো প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, কথাটা সুন্দর। প্রথম কথা, প্রথম কথা কথা বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে, ক্রিয়ার শেষে, বুঝছো, বাংলা অসমাপিকা ক্রিয়া শেষে আহ আমি বুঝে বলি। আহ উম কারণ অসমাপিকা ক্রিয়া শেষে ইয়া ইয়া থাকে, ইয়া বা এ। ইয়া এ মানে হলো, ইয়া এ, কারণ আমি বুঝে বলছি, থাকলে, থাকলে ইয়া এ মানে হলো যেমন, যেমন কোরিয়া, পরে, কোরিয়া পরে, বুঝছো কিনা, এরকম আর কি, পরে, এরকম থাকলে। ওকে। তাহলে থাকলে ইংরেজি করার সময়, ইংরেজি করার সময়, ইংরেজি করার সময় সাধারণত, সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল বা প্রিপজিশন প্লাস জিরান্ড যুক্ত, প্রিপজিশন প্লাস জেরান্ড যুক্ত ফ্রেজ, যুক্ত ফ্রেজ ব্যবহার করে, যুক্ত PHRASE ফ্রেজ ব্যবহার করে অনুবাদটি করা যেতে পারে, অনুবাদটি করা যেতে পারে, অনুবাদটি করা যেতে পারে। কারো কোনো কথা থাকলে কমেন্ট বক্সে লিখো। অনুবাদটি করা যেতে পারে। আচ্ছা, এখন কথা আছে, কথার আগে লিখলাম, তারপরে বুঝতে সুবিধা হবে। এই ধরনের বাক্যে আমি বলছি, এই যে আমি খুব ভালো করে কথা শুনে আজকে যে অনুবাদ গুলা দেবো, এগুলোতে তুমি কমপ্লেক্স কম্পাউন্ডও করে ফেলবা, যদি সলিউশনে কমপ্লেক্স কম্পাউন্ড করে নি।
এ ধরনের বাক্যকে এ ধরনের বাক্যকে এ ধরনের বাক্যকে হু সরি হোয়েন while before after while before after বুঝছো when while before after বা এর tense প্রভৃতি সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত প্রভৃতি বা হ্যাঁ আচ্ছা এই ধরনের বাক্যকে when while before after as tense বুঝছো তো প্রভৃতি সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত করে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করে অনুবাদ সেন্টেন্সে রূপান্তর করে অনুবাদ করা যেতে পারে সেন্টেন্সে রূপান্তর করেও অনুবাদ করা যাবে অনুবাদ করা যাবে কথা শেষ এবার সহজ উদাহরণ দেখো সহজ উদাহরণ দেখো সহজ উদাহরণ দেখো রেডি হ্যাঁ বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম গভীর মনোযোগ বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম কিভাবে আমরা অনুবাদটা করতে পারি এই বাক্য এটা মডেল সেন্টেন্স প্রধান শিক্ষক আমাদেরকে ইংরেজি পড়ান এটা যেমন মডেল সেন্টেন্স বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম এটা মডেল সেন্টেন্স হইলে পুরা 6 নম্বর শিটের সবগুলো সলভ করতে পারবা দেখো এটা আমরা চাইলে প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল হলো যেমন গোয়িং হোম গোয়িং কোন ব্যাপার ইয়া যত ইয়া আছে আমি একটু করে লেখা দেবো অন্তমান দ্বিতীয় ইয়া আমি যে তোমার ফুল হ্যান্ড নোটটা দিছি গ্রামারের পুরা শিট দেওয়া হয়েছে কিনা বলো সেখানে দেখবা যে প্রেজেন্ট পার্টিসিপলের 5 জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয় 65 নম্বর স্টেপে আমার কাছে মনে হয় নোট করে রাখো পাশে গ্রামার লেকচারের 65 নম্বর মেবি 65 বা 66 বা 67 যেটাই হোক একটু কেউ কনফার্ম হয়ে বলতে পারো সেখানে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে বিস্তারিত বলা আছে প্রেজেন্ট পার্টিসিপল হলো জেরান্ডের জায়গায় আইনযুক্ত ভার বসলে নাউন জেরান্ড ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচের স্থলে আইনযুক্ত ভার বসলে প্রেজেন্ট পার্টিসিপল কথা 2 2 4 ক্লিয়ার তোমরা প্রেজেন্ট পার্টিসিপল কে অ্যাডজেক্টিভ মনে করো না প্রেজেন্ট পার্টিসিপল হলো নাউন ছাড়া আবার বললাম নাউনের জায়গায় আইনযুক্ত ভার বসলে সেটা যেখানে নাউন বসে সেখানে আমরা 23 নম্বর স্টেপের গ্রামারে আলোচনা করছি সাবজেক্ট স্থলে অবজেক্ট স্থলে প্রিপজিশনের পরে আর্টিকেলের পরে ডিটারমিনারের পরে যেখানে নাউন বসে সেখানে আইনযুক্ত ভার বসলে জেরান নাউন ছাড়া অন্য যে কোনো জায়গায় বসলে বিশেষত অ্যাডজেক্টিভের স্কুল ওকে হ্যাঁ রেডি হো ওকে এদের সাথে একটু কমপ্লিকেটে চলে আসছে যাও এই যে দেখছো তোমাকে দেখতে সবাই বাই বাই বলে দাও বাই ওকে যাও এসব রেডি হতে দেবে ওকে কিনা তাহলে নাউন ছাড়া অন্য যে কোনো জায়গায় বসলে সেটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের জায়গায় বসতে পারে আই স আ ফ্লাইং বার্ড খেয়াল করো আই স এ নাইস বার্ড হ্যাঁ 66 নম্বর স্টেপে দেয়া আছে আই স এ নাইস বার্ড নাইসের জায়গায় স ফ্লাইং বার্ড বসাইছো ফ্লাইং শব্দের অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল আই স হিম ধরো হি ওয়েন্ট অ্যাওয়ে কুইকলি সে তাড়াতাড়ি চলে গেছে আর হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং সে হাসতে হাসতে চলে গেছে লাফিং শব্দটা অ্যাডভার্ব নট অ্যাডজেক্টিভ বুঝছো দেয়ার ইজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং ফলোইং শব্দটা আফটার এর পরিবর্তে বসছে তাহলে প্রিপজিশনের স্থলে আইনযুক্ত ভার বসছে এই যা প্রেজেন্ট পার্টিসিপল তাহলে কথা স্পষ্টভাবে পাশের কেউ থাকলে তারা বলে বলে রাখো নাউনের স্থলে আইনযুক্ত ভার থাকলে সেটা শুধু জেরান্ট সেটা কি নাউনের জায়গায় বসবে এবং কিছু নির্দিষ্ট শব্দের পরে মাইন্ড ওর্থ ক্যান নট হেল্প কুড নট হেল্প উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু দেয়া আছে এই শব্দগুলোর পরে বসে এছাড়া যদি কোনো আইনযুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের জায়গায় বসে অ্যাডভার্বের জায়গায় বসে প্রিপজিশনের জায়গায় বসে কনজাংশনের জায়গায় বসে অফকোর্স এটা প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল চেনার জন্য আমরা বলছি এটা অন্তমান দ্বিতীয় ইয়া অর্থ প্রকাশ করে 66 স্টেপটা ডাউনলোড করে দেখবা
অন্ত বা যেমন ফুটন্ত, উড়ন্ত, ঘুমন্ত। নিশা, তুমি চাইলে একটু নোটগুলা ওই 66 থেকে মানে ডাউনলোড, মানে তোমার খাতার মধ্যে নোট করে দিও গ্রুপে আপলোড করার আগে। প্রেজেন্ট পার্টিসিপল অন্তমান দ্বিতীয় ইয়া থাকে, ফুটন্ত, উড়ন্ত, ঘুমন্ত এই ধরনের থাকবে। ফ্লাইং বার্ড, সুইমিং, সুইমিং, তোমার কি রাইজিং সান, কি বলো, রানিং ট্যান, মুভিং ফ্যান, এরকম চলমান, ঘূর্ণায়মান। আর এরপরে হলো আর অন্তমান, মান, ইয়া ইয়া কাজটি করিয়া, ভাত খাইয়া, স্কুলে গিয়া, কাজ, হ্যাঁ, লন্ডনে গিয়া, ইয়া থাকবে। বুঝছো কিনা? এরপরে হলো কোন নাউন বা প্রোনাউনের পরে আইনযুক্ত ভার্ব থাকলে, যেমন দা বয় ওয়াকিং ইন দ্য ফিল্ড সয় ড্যাট ম্যান, এটা নিয়ে আমি নোট 10-এ যদিও কথা বলবো। দা ম্যান ওয়াকিং ইন দ্য ফিল্ড, দা বয় ওয়াকিং ইন দ্য ফিল্ড সয় ড্যাট ম্যান। আই স এ গার্ল, হ্যাঁ, ক্যারিং ওয়াটার ইন দ্য পন্ড। আই স এ গার্ল এর পরে যে ক্যারিং দিলা, এটা প্রেজেন্ট পার্টিসিপল। নাউন বা প্রোনাউনের পরে আইনযুক্ত ভাব থাকলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করে। যেটা অ্যাডজেক্টিভের কাজ করে সেটা কোনোদিনও জেরান হইতে পারে না। তারপরে আর আরেকটা হলো অন্তমান দ্বিত্ব। আর এই তো দ্বিত্ব তো বললাম আমি, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে। তাহলে এই এই জায়গার মধ্যে আমি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে বিস্তারিত কথা বলছি। স্টার 66 দয়া করে গ্রামার, জিআরএ ডাবল এম এআর, গ্রামার স্টেপ 66। এখানেও আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, গত 2 BCS এ সবগুলা তুমি দেখো জিরান পার্টিসিপল নিয়ে যে প্রশ্ন আছে, নিট এন্ড ক্লিন সলিউশন দেওয়া আছে কিনা। এবং এক জায়গায় বলা আছে, একটা মানে আমি সম্পূর্ণ আলোচনা করে রাখতেছি। ধরো সুইমিং, SWIMMING, সুইমিং পুল। আর সুইমিং, SWIMMING, সুইমিং ফিশ। কোনটা জেরান, কোনটা পার্টিসিপল, কথা বুঝো। তো আমরা বলছি জেরান বসে কম্পাউন্ড নাউনের জায়গায়, কম্পাউন্ড নাউনের স্থলে জেরান বসতে পারে। যেমন সুইমিং, দুইটার মধ্যে কোনটা কম্পাউন্ড নাউন সেটা বলো। সুইমিং পুল না সুইমিং ফিশ সেটা বলো। সুইমিং পুল না সুইমিং ফিশ, কোনটা কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউন মানে একাধিক শব্দ মিলে একটা নাউন গঠিত হয়। যেমন ফাদার ইন ল, তিনটা শব্দ মিলে একটা শ্বশুরকে বুঝাইতেছি। তো একাধিক শব্দ মিলে যদি, তাহলে এই বাক্যের মধ্যে সুইমিং পুল এটা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন আবার বিভিন্ন ভাবে গঠিত হয়। যেমন আমাদের ব্ল্যাক বোর্ড, ডিজিটাল বোর্ড, অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলেও কম্পাউন্ড নাউন গঠিত হতে পারে। দুইটা নাউন মিলে কম্পাউন্ড নাউন গঠিত হতে পারে। বুঝছো বিষয়টা? তাহলে কম্পাউন্ড নাউন জিরান প্লাস নাউন মিলেও গঠিত হতে পারে। এটা 23 নম্বর স্টেপে দেয়া আছে কম্পাউন্ড নাউন সম্পর্কে। প্লিজ তোমরা 23 নম্বর স্টেপ মিস করো না। আমি তোমাদের বলে রাখি, যেহেতু তোমরা বেশি পড়ার সময় পাবো না, BCS পরীক্ষায় তোমার 2 থেকে 3 নম্বর কমন থাকবে। এই আমি একটা সাজেশন দিয়ে দেখছি এটার মধ্যে। স্টেপ 23 স্টেপস, এগুলো তুমি ভালো করে মাথা রাখবা। 23, 41 থেকে 46, 51, এই স্টেপ গুলা। আর হলো 60 কত না, 66 থেকে 67, মানে এই যে গ্রান্ড পার্টিসিপল, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি সাজেশন করে দিলাম, তোমরা যখনই সুযোগ পাও একবার চোখ বলে ফেলো, তোমার স্ট্রেংথ বাড়বে। তো আমি বললাম যে এই সুইমিং পুল যেখানে তুমি ইয়ে হবে সেখানে তুমি ফর দা রিপ্লেস করলে দেখবা যে মিলে যাবে। ফর, এটা কি পুল ইজ সুইমিং না পুল ফর সুইমিং, বলো। পুল ফর সুইমিং। আর এটা কি ফিশ ইজ, ফিশ ফর সুইমিং না ফিশ ইজ সুইমিং? যেটা ইজ দা রিপ্লেস করবা সেটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল। আর যেটা ফর দা রিপ্লেস করলে যথার্থ মনে হবে সেটা জেরান, জেরান। ওকে, তাহলে বাকি বিস্তারিত একটু দেখে নিও। যেমন হ্যাঁ, ওয়াশিং মেশিন, তাহলে মেশিন ইজ ওয়াশিং নাকি মেশিন ফর ওয়াশিং, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? মেশিন ফর ওয়াশিং, এটা কম্পাউন্ড নাউন। কোচিং সেন্টার বলো, সেন্টার ইজ কোচিং না সেন্টার ফর কোচিং? সেন্টার ফর কোচিং, অফকোর্স এটা কম্পাউন্ড নাউন। ঠিক আছে, হ্যাঁ। আবার মুভিং ফ্যান, ফ্যান ইজ মুভিং। রাইজিং সান, সান ইজ রাইজিং। তাহলে ইজ দ্বারা যেটা চলমান ঘটনা বোঝাবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর ফর দ্বারা যেটা বোঝাবে সেটা হলো কি বলো, আহ কি, সেটা হলো জেরান্ড। তো এখন আমরা বাকি আমি ওই যে ওইখানে হোমওয়ার্ক দিয়ে দিলাম। এখন আসো, এই বাড়ি গিয়া, কাজটা করিয়া, খাইয়া, এগুলো যদি হয় তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে করতে পারি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল নিলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল নিলে কি হইতেছে দেখো, গোয়িং হোম, গোয়িং। আচ্ছা দাঁড়াও, একটা প্রশ্ন বলে রাখি। গোয়িং, স্কুলে গিয়া গোয়িং টু স্কুল, এখন বাড়ি গিয়া গোয়িং টু হোম কেন বললাম না? এটা হলো আমার একটা প্রশ্ন। কেউ উত্তর দিতে পারলে কমেন্ট বক্সে লিখো। গোয়িং টুটা কেন হবে না? গোয়িং হোম, ঠিক আছে। আমি তাকে ওষুধ দেখলাম, আমি, আই SAW, স। পরে কাকে, হিম, আই স হিম। কি দেখলাম? আমি দেখলাম। তাহলে আমি তাকে ওষুধ দেখলাম, আমি দেখলাম তাকে, কাকে দেখলাম তাকে, কি দেখলাম? অসুস্থ। ইল বা সিক। শারীরিক ভাবে অসুস্থ হইলে ইল, আর মানসিক ভাবে হইলে সিক। আচ্ছা, তাহলে এখন মনে রাখবা, হ্যাঁ, হোম, হোম, একটা কথা মনে রেখো, এই শব্দগুলোর পূর্বে হোম, হোম, ABROAD, abroad, here, there, up, down,
ফার, নিয়ার, নিয়ার, এগুলো নিচে অ্যাডভার্ব হতে পারে, এগুলো নিজে অ্যাডভার্ব হতে পারে, নিজেই অ্যাডভার্ব হতে পারে, পারে। তাই এগুলো পূর্বে টু বসান, পূর্বে টু বসে না। হ্যাঁ, এটা নোট, সরি, স্টেপ 51 এ দেয়া আছে, স্টেপ 51, সম্ভবত নোট 10 এর মধ্যে, নোট 9 বা 10 এর মধ্যে দেয়া আছে, নিচে একটু চেক করে নিন। হোম উদাহরণ সহ লিখে দিও, হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আপ, ডাউন, ফার, নিয়ার, এগুলা নিজে অ্যাডভার্ব হয়। যেমন যদি বলি গো টু অফিস, অফিস নিজে অ্যাডভার্ব হয় না, এই জন্য আমি টু যুক্ত করে এটার অ্যাডভার্ব করছি। কিন্তু হ্যাঁ, গো টু হোম, গো টু হোম আর হোম হইল না, গো হোম। বুঝছো বিষয়টা? তাহলে আমরা কতগুলো শব্দ বললাম, হোম, অ্যাব্রোড, আমরা বলি হ্যাঁ কাম টু আওয়ার হাউস, বুঝছো কিনা, কাম টু আওয়ার হাউস, কাম টু মাই স্কুল, কিন্তু কাম টু হিয়ার বলি না, কাম হিয়ার বলি। গো টু দেয়ার বলি না, গো দেয়ার বলি। বুঝছো কিনা, সিট টু ডাউন বলি না, সিট ডাউন বলি। তাহলে শব্দগুলো হলো হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আপ, ডাউন, ফার, নিয়ার, এগুলো নিজে অ্যাডভার্ব হইতে পারে। তাই এগুলোর পূর্বে টু বসে না। আরো বিস্তারিত উদাহরণ জানতে চাইলে 51 স্টেপ, 51 নম্বর স্টেপে ওই 9-10 নম্বর উদাহরণ নোটের মধ্যে দেখতে পারো। আচ্ছা, তাহলে হয়ে গেল গোয়িং হোম, আই স হিম ইল, ঠিক আছে, আই স হিম ইল। আচ্ছা, এইটা প্রেজেন্ট পার্টিসিপল। এবার চাইলে আমরা পারফেক্ট পার্টিসিপল করতে পারি, পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা হলো, হোয়াট ডু ইউ মিন বাই পারফেক্ট পার্টিসিপল? এই যে প্রেজেন্ট পার্টিসিপলের পরের আলোচনায় পারফেক্ট পার্টিসিপল দেওয়া আছে, সেখানে হলো মনে রাখবা দুইটা ঘটনা যখন ঘটে, অপেক্ষাকৃত আগে যেটা ঘটে সেটা পারফেক্ট পার্টিসিপল, কথা সহজ। বলো, পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার হলো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আরো বিস্তারিত দেখতে হবে কোথায়, স্টেপ 66-67 যে প্রেজেন্ট পার্টিসিপলের পরেই পারফেক্ট পার্টিসিপলের আলোচনা করা আছে। তাহলে বলো, ঘটনা থাকবে কয়টা? দুইটা। বাড়ি গিয়া আমি তাকে অসুস্থ দেখলাম, কোন ঘটনা আগে ঘটছে? বাড়ি গিয়া। তাহলে যেটা আগে ঘটে সেটাকে আমরা পারফেক্ট পার্টিসিপলে ব্যবহার করতে পারি। তাহলে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করলে তাহলে আমরা দেবো গোয়িং হোমটাকে বলবো হ্যাভিং, HAVING, গন, হ্যাভিং গন হোম, বুঝছো কিনা, বাড়ি যাইয়া, হোম। তারপরে আই আবার কি আছে, আই ফাউন্ড হিম ইন, আই ফাউন্ড হিম ইন, আই স হিম ইন, ওকে। আবার চাইলে বাড়ি যাইয়া তুমি চাইলে প্রিপজিশন প্লাস জেরান দিয়ে করতে পারো, প্রিপজিশন প্লাস জেরান, প্রিপজিশন প্লাস জেরান দিয়ে করো। যেমন তাহলে আফটার গোয়িং হোম, আফটার গোয়িং, গোয়িং হোম, আই ফাউন্ড হিম ইন, আই ফাউন্ড হিম ইন, আফটার গোয়িং হোম। তাহলে আচ্ছা, এবার আসো, চাইলে এটাকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করতে পারি। দেখো একটা বাক্যকে, এটা কিন্তু আমার মডেল সেন্টেন্স, এটাতে আমি বেশি মানে বেশিটা চাচ্ছি এই জন্য। তাহলে বাড়ি দিয়া, তাহলে হয় না, তুমি চাইলে কমপ্লেক্সও করতে পারো, কমপ্লেক্স, কমপ্লেক্স। when I went home, when I went home, আমি তো বাড়ি গেলাম, I found him in, found him in, I found him in। তাহলে যখন আমি তাই বাড়ি গেলাম, অথবা তুমি বিফোর আফটার দিয়ে গেলাম করলা, আই I found him in after I had gone home, after I had gone home, বুঝছো কিনা, বিফোর আফটার দিয়েও তুমি চাইলে ব্যবহার করতে পারো। তাহলে আমার এই কথাটা কি তুমি বাক্যটা বুঝছো কিনা, যে ইয়া যদি হয় কাজটি করিয়া খাইয়া, তাহলে এটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, অথবা এটাকে কমপ্লেক্সও করতে পারি। এই বেসিক সেন্টেন্সটা বুঝছো কিনা সেটা বলো। আর একটা দুই একটা উদাহরণ দিয়া, ধরো কাজটি শেষ করে, ধরো এই বাক্যটা তৈরি করে রাখলো, এক্সাম্পল, এই অনুরূপ ভাবে এই বাক্যটাকে করো, কাজটি, কাজটি শেষ করে, শেষ করে বালকটি স্থান ত্যাগ করলো, বালকটি স্থান ত্যাগ করলো, ওকে। এবার এটাকে তুমি অনুবাদ করে দাও, প্রেজেন্ট পার্টিসিপলে করো, পারফেক্ট পার্টিসিপলে করো, প্রেজেন্ট পার্টিসিপলে করো, পারফেক্ট পার্টিসিপলে করো। এরপরে
তুমি চাইলে প্রিপোজিশন প্লাস ইরান দিয়ে করো, তারপরে কমপ্লেক্স করো, কমপ্লেক্স করো। 30 সেকেন্ড সময় দিলাম। ওকে, তাহলে কাজটি শেষ করে আমি কি করলাম বলো? তাহলে ফিনিশিং দ্য ওয়ার্ক, পারিয়া নাই, ফিনিশিং শেষ করিয়া, ইয়া, ফিনিশিং দ্য ওয়ার্ক। ওকে, দ্য বয় কি বলো? লেফট দ্য প্লেস, লেফট দ্য প্লেস। তাহলে কি হবে? হ্যাভিং ফিনিশড, HAVING, হ্যাভিং ফিনিশড, FINISHED, হ্যাভিং ফিনিশড, হ্যাভিং প্লাস VC, হ্যাঁ, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, দ্য বয় ডট ডট। তারপর হলো কি? বাই বা বাই অথবা আফটার, প্রিপজিশন দিয়ে করতে পারো, আফটার ফিনিশিং, ফিনিশিং দ্য ওয়ার্ক। ওকে, হ্যাঁ। তারপরে হলো তোমার তুমি চাইলে কমপ্লেক্স করো বিফোর আফটার ব্যবহার করে করতে পারো। তাহলে কাজটি শেষ হওয়ার পর বালকটি স্থান ত্যাগ করলো, তাহলে দা বয়, বিফোর আফটার ব্যবহার করলে তাহলে দা বয় হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, দা বয় হ্যাড FINISHED ফিনিশড দ্য ওয়ার্ক আফটার, বিফোর দিতে হবে এখন, তাই না? যেটা আমরা বিফোর হি লেফট দ্য প্লেস, হি লেফট দ্য প্লেস। অথবা যদি আফটার ব্যবহার করো, দা বয় লেফট দ্য প্লেস আফটার হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। সবাই কি বুঝছো কিনা আমার কথা? দেখি লাস্ট একটা উদাহরণ দিই। অসুস্থ, হ্যাঁ, ওকে, ডান, হ্যাঁ। ফাইন দিয়েও করা যাবে, হ্যাঁ, করলে হবে। অর্থ ঠিক থাকলে হবে, অর্থ ঠিক থাকলে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটাই করবা। তাতে করে ফেলো, অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা বিশ্রাম নিল, অসুস্থ হয়ে, অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা বিশ্রাম নিল, বিশ্রাম নিল, অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা বিশ্রাম নিল। অনুবাদ করে ফেলো, প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল অনুবাদ করো, প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা বিশ্রাম নিল, অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা বিশ্রাম নিল, অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা বিশ্রাম নিল। ওকে, তাহলে কি? হুম, তাহলে কি হবে বলো? অসুস্থ হইয়া, তাহলে আমরা কি বলো? হ্যাঁ, তাহলে অসুস্থ হয়ে হলো প্রেজেন্ট পার্টিসিপল করলে হওয়া মানে বি, তাহলে হবে বিং টায়ার্ড, TIRED, টায়ার্ড। তাহলে কি বলো? আহ, রহিম, রহিম, রহিম টু নিল, কি নিল বলো? রেস্ট ফর এন আওয়ার, রেস্ট ফর এন আওয়ার, আওয়ার, HOUR। আচ্ছা, আর যদি বলো ইয়া, আহ, রহিম ইয়া না, ইয়া, তাহলে পারফেক্ট পার্টিসিপল করলে কি হবে বলো? পারফেক্ট পার্টিসিপল করলে বিং টায়ারটা কি হবে? HAVING, হ্যাভিং বিন টায়ার্ড। ওকে, ডান। একটু কাইন্ডলি আমার একটু হেল্প করো। তুমি দেখো তো এবার আমরা যেটা মিলাইতেছি,
হ্যাঁ, ওকে, একটা স্ক্রিন শেয়ার করি। তাহলে তোমরা এটা বুঝছো কিনা, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলন পরিচালনা করে, তাহলে কোরিয়া। তারপরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, তাহলে ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি, বাই ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি, অথবা হ্যাভিং ক্রিয়েটেড এমপ্লয়মেন্ট অপরচুনিটি। তাহলে আমি কি বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি? ওকে, ডান। ডান বলে ফেলো। তাহলে এগুলো তুমি হোমওয়ার্ক গুলো করে ফেলবা। ডান। আমি কি পরের ইয়ার যেতে পারি? যেতে পারি, ইয়েস অন্য গুলো, উদাহরণগুলো সব লিখে ফেলবা। উদাহরণগুলো সবগুলো হোমওয়ার্ক করবা। আচ্ছা, ওকে। কথা শেষ না, আরেকটা কথা যেটা বলতেছি, দ্বিতীয় কথা বলে রাখি। দ্বিতীয় কথা, যেহেতু তোমার নোটের মধ্যে লিখে রেখো আর কি, দ্বিতীয় কথা হলো, দ্বিতীয় কথা ওই যে আহ, বাংলা অসমাপিকা কি আসে সেটা নোটে লেখা আছে, তারপর আমি লিখি। বাংলা অসমাপিকা কি আসে, বাংলা অসমাপিকা, অসমাপিকা কি আসে, অসমাপিকা ক্রিয়ার শেষে, ক্রিয়ার শেষে, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে আরেকটা কি বললাম, অন্তমান বৃত্ত, অন্তমান বৃত্ত। অন্তমান বৃত্ত মানে কি? অন্ত মানে যেমন ধরো ফুটন্ত, ফুটন্ত, উড়ন্ত, হ্যাঁ? মান উদীয়মান। আর বৃত্ত মানে কি বলো, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে। থাকলে, থাকলে ইংরেজি করার সময় কি বলবো, থাকলেও, ইংরেজি করার সময় প্রেজেন্ট পার্টিসিপল হয়। ইংরেজি করার সময়, ইংরেজি করার সময় প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়, পার্টিসিপল হয়। কাইন্ডলি দয়া করে বিস্তারিত, বিস্তারিত কথাটা কোথা থেকে লিখবা বলো, কত নম্বর নোটে আছে? কত নম্বর, কত নম্বরে আছে বলো, বিস্তারিত কথা কত, কত নম্বরে আছে? একটু শীটটা কি পাইছো, কত নম্বরে আছে বলো? প্রেজেন্ট পার্টিসিপলের বিস্তারিত কথা কত নম্বরে বলা আছে? একটু বলো কত নম্বরে? 66 এর মধ্যে, হ্যাঁ 66, ঠিক আছে। একটা বিসিএস থেকে উদাহরণ দিই, বিসিএস এর উদাহরণ। আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে পরীক্ষা করি। প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার দেখো। আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি, পরিত্যাগ করি। আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। প্লিজ খুব খেয়াল করো, এটা কত তোমার মনে হয়, 28 মেবি 28 বা 27 ডেটে হয়। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করো। সাবজেক্টকে আমরা, ওয়ান, দুই, ভাব কি পরিত্যাগ করি, তাহলে উই গিভ আপ, উই লিভ, লিভ বা গিভ আপ। প্রশ্ন করো কি পরিত্যাগ করি, অনেক জিনিসকেই। তিন, উই গিভ আপ মেনি থিংস, মেনি থিংস। কোথায় পরিত্যাগ করি, কোথায়? ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। চার, ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ। কিভাবে পরিত্যাগ করি, কেন পরিত্যাগ করি, কেন? কঠিন এবং অসম্ভব মনে করিয়া, এই মনে করিয়া
প্রেজেন্ট পার্টিসিপল পাইছো কিনা, হ্যাঁ বা না বলো। তাহলে এটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে তাহলে মনে করি ইংলিশকে বলো থিঙ্কিং, থিঙ্কিং, সুইমিং, সুইমিং। তাহলে এখানে অবজেক্ট দিতে পারো সুইমিং দ্যাম, দ্যাম মানে হইলো ওই কঠিন বিষয়গুলো আর কি। ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল, হার্ড, হ্যাঁ, টাফ এন্ড ইম্পসিবল যেটা বলো। ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল। ওকে, তাহলে এখন আমার একটা প্রশ্ন। তাহলে এই যে দুইটা প্রশ্ন, ইন আওয়ার লাইফ, ওয়ান অ্যাডভার্ব এবং টু, এই যে অ্যাডভার্ব টু, অ্যাডভার্ব ওয়ান, অ্যাডভার্ব, আমার একটু বলবা ইন আওয়ার লাইফ এবং থিঙ্কিং ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল, এগুলারে আমরা কিছু করে বসাইতে পারি। তাহলে থিঙ্কিং ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল, উই গিভ আপ, উই লিভ মেনি থিংস ইন আওয়ার লাইফ। তুমি চাইলে বাই থিঙ্কিং ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল এগুলো দিতে পারো, কিন্তু দেওয়ার দরকার নেই। তো হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার। ঠিক আছে, আমরা চাইলে অ্যাডভার্বিয়াল যেটা থিঙ্কিং ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল, উই গিভ আপ মেনি থিংস ইন আওয়ার লাইফ। তাহলে ইয়া যত আছে, কাজটি করিয়া, ভাত খাইয়া, এরকম, হ্যাঁ। যেমন এই রিলেটেড পরের বাক্যটা আবার দেখো, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার আছে। তো পরের বাক্যটা, কখনো কখনো, কখনো কখনো দ্রুত লিখতে হবে, কিছুটা সাহস প্রদর্শন করে, কিছুটা সাহস প্রদর্শন করে, প্রদর্শন প্রদর্শন করে আমরা কোনো কাজ শুরু করি। কখনো কখনো কিছুটা সাহস প্রদর্শন করে আমরা কোনো কাজ শুরু করি, কোনো কাজ শুরু করি, শুরু করি। কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দুর্বল হয়ে দেয়, সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দুর্বল হয়ে দেয়, স্নায়ু দৌর্বল্য এনে দেয়, এবং আমরা সে অবস্থাতেই তা পরিত্যাগ করি, অবস্থাতেই তা পরিত্যাগ করি, পরিত্যাগ করি। খুব ভালো করে খেয়াল করো, পরের বাক্যটাই ওই একই বিসিএস এর পরের বাক্য, এটা দেখো কনফার্ম হতো একটু। এটা কি 27 নাকি 26 না 29, কোন বিসিএস এর প্রশ্ন একটু চেক করে আমাকে বলো তো, এটা মনে নেই আমার তো। কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি, কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দুর্বল এনে দেয়, এবং আমরা সে অবস্থাতেই তার, হ্যাঁ 27তম, থ্যাংক ইউ সো মাচ, 27 বিসিএস এটা, হ্যাঁ 27। ওকে, এবার কথাটা খেয়াল করে দেখো। আমার, আমি কিন্তু এখানে দ্রুত যাও, তোমরা আমার সাথে তাল মিলিয়ে যাও, কারণ সলিউশন করার জন্য তোমার নিজে খাটার জন্য তো আমি বাক্য দিয়ে দিচ্ছি। আসো, তাহলে আমার প্রথম কাজ হলো গোলদাগ দিয়ে ফেলা, দিলাম কিন্তু একটা গোলদাগ, এবং এবং একটা গোলদাগ দিলাম, তিনটা হয়ে গেল। এই কাজটা মাস্ট ম্যান্ডেটরি করতে হবে। নোট ওয়ান, ফলো নোট ওয়ান, আমি নোট ওয়ান ফলো করলাম, নোট ওয়ান, নোট ওয়ানের কথা ফলো করলাম, যে ফ্র্যাগমেন্টেড করে ফেলাম। তাহলে কখনো কখনো, কখনো কখনো কিছুটা সাহস প্রদর্শন করে আমরা কোনো কাজ শুরু করি, কে সাবজেক্ট, সাবজেক্ট হলো আমরা, হ্যাঁ। কখনো কখনো শুরুতে নিয়ে আসলাম, সামটাইমস, সামটাইমস উই, তারপরে ভার্ব হলো শুরু করি, দুই, উই স্টার্ট, START, স্টার্ট, শুরু করি। প্রশ্ন, কি শুরু করি, কোন কাজ। তিন, উই স্টার্ট এনি ওয়ার্ক, উই বিগিন এনি ওয়ার্ক। ওকে, আচ্ছা শুরু করি। কিছুটা সাহস প্রদর্শন করে, তাহলে প্রদর্শন করে, তাহলে এই যে ইয়া পাই গেছো, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে কিনা, চাইলে তুমি বাই দিতে পারো, তুমি পজিশন দিলে বাই দিবা, না দিলেও না, সমস্যা নেই। শোয়িং, তাহলে SHOW, শোয়িং সাম কারেজ, সাম, COURAGE, কারেজ। তাহলে তুমি, হ্যাঁ, আমি যদি বলতাম শোয়িং সাম কারেজ, আমি যদি বলি শোয়িং সাম কারেজ, উই স্টার্ট এনি ওয়ার্ক, কারো কোনো আপত্তি আছে কিনা, হ্যাঁ বা না বলো, যদি শুরুতে নিয়ে আসি। আমি যদি পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করি, হ্যাভিং শোন সাম কারেজ, হ্যাভিং শোন সাম কারেজ, উই স্টার্ট এনি ওয়ার্ক, কারো কোনো আপত্তি আছে প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল করে আমরা শুরুতে নিয়ে আসতে পারি, নো প্রবলেম। আচ্ছা, তাহলে বার দিয়ে দাও, কিন্তু, কিন্তু
সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দুর্বল্য এনে দেয়। সামান্যতম অসুবিধা আমাদের সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দুর্বল্য এনে দেয়। কে এনে দেয়? সামান্যতম অসুবিধা। দিস দ্য সাবজেক্ট 1 2। তাহলে সামান্যতম, এটাকে বলা হয় বিশেষণের অতিশায়ন। হ্যাঁ, সামান্য, সামান্যতর, সামান্যতম, ক্ষুদ্র, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম, স্মল, স্মলার, স্মলেস্ট। বুঝছো কিনা? স্লাইট, স্লাইটার, স্লাইটেস্ট। তাহলে দ্য স্মলেস্ট প্রবলেম, দ্য স্মলেস্ট, SMALLEST, স্মলেস্ট প্রবলেম। প্রবলেম তোমরা ভয় পাইও না। সামান্যতম অসুবিধা, এ লিটল বিট অফ প্রবলেম, এ লিটল বিট অফ ডিফিকাল্টি, যেমনি লিখো হয়ে যাবে। নো রিস্ক, তোমার অর্থ ভাবটা চলে আসলে হবে। তাহলে দ্য এ লিটল বিট অফ প্রবলেম, এ লিটল বিট অফ ডিসঅ্যাডভান্টেজ, ইনকনভেনিয়েন্স। বুঝছো কিনা? এনে দেয়, ব্রিংস, ব্রিংস এনে দেয়, ব্রিংস এনে দেয়। প্রশ্ন, কি এনে দেয়? আমাদের স্নায়ু দুর্বল্য, আওয়ার ইজ স্নায়ু দুর্বল্য, আওয়ার নার্ভাসনেস, আওয়ার নার্ভাস এনিয়া, VOUS নার্ভাসনেস। ধরো তুমি স্নায়ু দুর্বল্য মনে করতেছে না, স্নায়ু মানে মানসিক দুর্বলতা, তাহলে মেন্টাল উইকনেস বললে তো আছে, মেন্টাল উইকনেস, উইকনেস। এবং আমরা সে অবস্থাতেই তা পরিত্যাগ করি। ঠিক আছে? এবং আমরা সে অবস্থাতেই তা পরিত্যাগ করি। তাহলে কি হচ্ছে? এবং আমরা সে অবস্থাতেই তা পরিত্যাগ করি। এবং আমরা সে অবস্থাতেই তা পরিত্যাগ করি। তাহলে এন্ড দিলাম, সাবজেক্ট হলো আমরা, উই। ওকে, তারপরে 1 পরিত্যাগ করি, 2 উই উই লিভ, গিভ আপ, লিভ, কি পরিত্যাগ করি? তা উই লিভ, আমরা তা পরিত্যাগ করি। কখন, কখন পরিত্যাগ করি? ইন দ্যাট ভেরি সিচুয়েশন, ইন দ্যাট ভেরি, VERY, ভেরি সিচুয়েশন, SITUATION, সিচুয়েশন। সে অবস্থাতেই। কেউ বলতে পারবা এখানে, আমি যে বললাম ইন দ্যাট ভেরি, ভেরি কোন পার্টস স্পিচ, কেউ বলতে পারবা কিনা এখানে বলো তো? সে অবস্থাতে, ইন দ্যাট ভেরি সিচুয়েশন, এখানে ভেরি কোন পার্টস স্পিচ, কে বলতে পারবা? ইন দ্যাট ভেরি, থ্যাংক ইউ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এই ভেরিটা কেমন রাখবা? ভেরি ওন অনলি। হ্যাঁ, এটাকে বলা হয় ইমফেটিক অ্যাডজেক্টিভ। কোন নাউনের পূর্বে যদি ভেরি বসে, ওন, ওন বসে, অনলি বসে, হ্যাঁ বুঝছো কিনা? আই স দিস, হ্যাঁ, বাই মাই ওন আইজ, ইজ বাই এর উপর ওন আইজ। তাহলে ভেরি ওন অনলি নাউনের পূর্বে বসলে এটাকে বলা হয়, লেখার আগে টান দিয়ে, ইমফেটিক অ্যাডজেক্টিভ। ইমফেটিক অ্যাডজেক্টিভ। তাহলে ইমফেটিক প্রনাউন আছে, ইমফেটিক ভার্ব আছে, ইমফেটিক অ্যাডজেক্টিভ আছে। ইমফেটিক ভার্ব কোনটা বুঝছো কিনা? ওই যে উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম ওয়ান ডে, উই ডু বিলিভ। উই বিলিভ না বইলা আমরা বলছি উই ডু বিলিভ। এই যে আহ, মূল ভার্বের পূর্বে একটা অতিরিক্ত ডু ডাজ ডিড বসাইলে এটার নাম হলো কি বলো? ইমফেটিক ভার্ব। উই ডু বিলিভ। হ্যাঁ, ওই যে ইয়া বলছে, ওয়ার্ডসওয়ার্থ বলছিল তার বোন ডরোথিকে টিনটা নেবে কবিতায়, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট। তিনি নেচার নেভার বিট্রে বললে পারতেন, বলছেন নেচার নেভার ডিড বিট্রে, এই যে ডিড বললেন জোর দেওয়ার জন্য। আই ডু বিলিভ, আই ডু কাম। বুঝছো কিনা? আমি অবশ্যই আসবো, আই ডু কাম। ওকে, তাহলে এগুলো তাহলে দেখো লাইন হয়ে গেল কিনা? সামটাইমস, 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 হ্যাঁ বলতেছি, সামটাইমস, সামটাইমস উই স্টার্ট এনি ওয়ার্ক বাই শোয়িং সাম কারেজ, বাট এ লিটল বিট অফ ইনকনভিনিয়েন্স, স্লাইটেস্ট প্রবলেম। বুঝছো কিনা? যেটা তুমি বলো, এ লিটল বিট অফ প্রবলেম ব্রিংস আওয়ার নার্ভাসনেস, অথবা মেক্স আস নার্ভাস, তুমি যেটা বলো। আরো সামনে আমরা এত চিন্তা করবো না, যখন আমরা নোট 9 শেষ করে ফেলবো, আরো 5-7 দিন পরে, এত বাবার সময় নেই ভাই। অনুবাদ দেখতেছো আর চলতেছে, ভিতর থেকে অনুবাদ বের হয়ে আসবে। এ লিটল বিট অফ প্রবলেম সামটাইমস মেক্স আস নার্ভাস, সামটাইমস যে কোনো জায়গায় দিতে পারবা অ্যাডভার্ব। এন্ড উই লিভ ইট, আর গিভ আপ দিলে উই গিভ ইট আপ, মানে প্রিপোজিশনের পূর্বে ইটটা চলে আসবে, উই গিভ ইট আপ অথবা উই লিভ ইট ইন দ্যাট ভেরি সিচুয়েশন। আমরা একজন বলো ইন দ্যাট, এন্ড ইন দ্যাট ভেরি সিচুয়েশন উই লিভ ইট। এটা আমরা ইন দ্যাট ভেরি সিচুয়েশন আগে আনতে পারি কিনা? পারি। অ্যাডভার্বিয়াল কোনো আমাদের সমস্যা নেই। মনে রাখবা, অস্থিমজ্জা সহ মগনে মননে মগজে তোমার সাথে আমার এগ্রিমেন্ট এতটুকু, সাবজেক্ট পরে ভার প্রাটিক করে বসাইছো কিনা, কি বা কাকে প্রশ্ন উত্তর বসাইছো কিনা, একটু ছাড়া আর আমার কিছু নাই। তোমরা তো ভয় পাও যে আমারটা অনুবাদ হয়েছে কিনা, টেনশন নিও না। দুই একটা কঠিন বাক্য আছে, ওইগুলোতে যাইও না।
এগুলোতে আমরা ভাঙচুর করে অনুবাদ করাবো, আরো তুমি আগামী শুক্রবারে দেখো ইনশাল্লাহ, ভাঙচুর করে অনুবাদ করাবো। কিন্তু মনে রাখো লজিক্যাল বাক্য, সাবজেক্ট, ভার্ব, এরপরে কি কাকের উত্তর পাইছো কিনা, এরপর যত অ্যাডভার্বিয়াল আছে তুমি এদিক ওদিক করো, নো প্রবলেম। আমি বলে ফেলবো, আমি শুরুতে বলবো হ্যাভিং শোন সাম কারেজ সামটাইমস উই স্টার্ট এনি ওয়ার্ক, বুঝছো কিনা? হ্যাঁ উই সামটাইমস, যদি সামটাইমস মাঝেও দাও কাটতে পারবে না, এনি ওয়ার্ক, বাট হ্যাঁ এ লিটল বিট অফ ইনকনভিনিয়েন্স মেক্স আস নার্ভাস and we leave that work in that very situation, একদম জাস্ট লাইক এ, তুমি মনে করো যে মানে কনভারসেশন আমরা করি না, কথাবার্তা যেরকম বলি না, এরকম ভাবে তুমি বারবার দেখা অনুবাদ ভিতরে ক্রিয়েট করে ফেলবা। ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে তাহলে দাদা এবার হলো নোট 7-এ আসো। নোট 7 এটা একটা গুরুত্বপূর্ণ। নোট 7টা আমি তাহলে নোট 6-এর শিরোনাম লেখা রেখো, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার, অনুবাদে প্রেজেন্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার। নোট 7-এ হলো introductory, intro, TUCTURY, introductory, দেয়ার এবং ইট প্রসঙ্গ। অর্থাৎ আমরা কখনো ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার ব্যবহার করবো। আচ্ছা প্রথম কথা, তাহলে দুইটা কথা দিয়ে আমি ইয়ে করে নিই, দুইটা কথা দিয়ে ব্যাখ্যাটা করে নিই। ওকে, প্রথম কথা, প্রথম কথা, প্রথম কথা, আহ মনে রাখবা, সুন্দর করে লেখা নিয়ে গেলে অবস্থান থাকা, অবস্থান থাকা, অস্তিত্ব থাকা, অস্তিত্ব থাকা, বুঝছো? তারপরে হলো বিদ্যমান থাকা, এরকম আর কি, বাংলায় বুঝি আর কি, বিদ্যমান থাকা, বুঝাতে, বুঝাতে, বাংলা বাক্যে, বাংলা বাক্যে, বাংলা বাক্যে, বাক্যে, কোথাও কোনো কিছু, কোনো কিছু আছে, আছে, নেই, থাকা, না থাকা, বুঝছো কিনা? ছিল, থাকা উচিত, উচিত, থাকতে পারে, পারে, থাকতে পারত, এরকম আর কি। আমি আবার বললাম বিদ্যমান থাকা বা অস্তিত্ব থাকা বোঝাতে বাংলা বাক্যে কোথাও কোনো কিছু আছে, নেই, থাকা, না থাকা, ছিল, থাকা উচিত, থাকতে পারে, থাকতে পারতো, এরকম কিছু থাকলে, ঠিক আছে কিনা? এগুলো থাকলে এরকম, প্রকৃতি থাকলে, প্রকৃতি থাকলে, প্রকৃতি থাকলে, ইংরেজি করার সময়, করার সময়, দেয়ার প্লাস ফাইনাইট ভার্ব প্লাস সাবজেক্ট, দেয়ার প্লাস সময়, হ্যাঁ দেয়ার, টিএচইআর, দেয়ার প্লাস ফাইনাইট ভার্ব, ফাইনাইট আর প্লাস সাবজেক্ট। দেয়ার প্লাস বি ভার্ব না, কিন্তু দেয়ারের পরে সব ভার্বই বসতে পারে, দেয়ার প্লাস ফাইনাইট ভার্ব লিখছে, ফাইনাইট ভার্ব প্লাস সাবজেক্ট। স্ট্রাকচারটি অনুসরণ, স্ট্রাকচার, স্ট্রাকচারটি অনুসৃত হয়, অনুসৃত হয়। মনে রাখবা দেয়ার প্লাস ফাইনাইট ভার্ব, আমরা দেয়ারের পরে কি ফাইনাইট ভার্বটা বসবে সাবজেক্ট অনুযায়ী, টিচার দিয়ে ইয়ে করে রাখো, সাবজেক্ট অনুযায়ী। দেয়ার ইজ এ স্কুল, দেয়ার আর টু স্কুল, দেয়ার ইজ এ মস্ক, দেয়ার আর টু মস্ক। তাহলে কোথাও কোনো কিছু আছে, নেই, থাকা, না থাকা, ছিল, থাকতে পারে, থাকা, হ্যাঁ থাকা উচিত, এরকম কিছু যদি বোঝায় তাহলে আমরা স্ট্রাকচার ব্যবহার করব দেয়ার প্লাস ফাইনাইট ভার্ব প্লাস সাবজেক্ট। ঠিক আছে, তাহলে দেয়ার। এবং তোমরা কি কেউ বলতে পারবে কিনা একটু প্রসঙ্গ বলে রাখি, লেখা শেষ হইলে আমি বলতেছি একটা কথা, তাদের লেখা শেষ হইলে তারা বলতে পারো আমারে দেয়ার কোন পার্সন স্পেস, এখানে দেয়ার, দেয়ারটা কোন পার্সন বলতে হবে, কমেন্ট বক্সে লিখতে পারো চাইলে।
কমেন্ট বক্সে চিন্তা করে লিখো। আমি বলতেছি ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইটের ব্যবহারটা কখন আমরা করবো, উদাহরণগুলো দেখলে বুঝবা। হ্যাঁ, অবস্থান থাকা, অস্তিত্ব থাকা, বিদ্যমান থাকা এরও বুঝাতে বাংলা বাক্যে কোথাও কোনো কিছু আছে, এখানে একটা গাছ আছে, এখানে একটা, এখানে সাপ থাকতে পারে, এরকম আছে, বুঝছো কিনা? এই আছে, নেই, থাকা, না থাকা, ছিল, থাকা উচিত, থাকতে পারে, হ্যাঁ, এরকম কিছু থাকলে, হ্যাঁ, এটা এরকম থাকলে আমরা প্রকৃতি থাকলে ইংরেজি করার সময় দেয়ার প্লাস ফাইনাইট ভার্ব প্লাস সাবজেক্ট, মনে রাখবা দেয়ার এর পরে ফাইনাইট ভার্বটা নির্ধারিত হবে, পরে যে সাবজেক্টটা থাকে এটাকে, এই দেয়ারকে মক সাবজেক্ট বলা হয়, মক সাবজেক্ট, এমওসি কে মক সাবজেক্ট। এখন কথা হলো এটা কোন পার্টস অফ স্পিচ, অনেকে লিখছো দেয়ারটা কোন পার্টস অফ স্পিচ, এটা নিয়ে লিখছো অনেকে প্রনাউন, অনেকে লিখছো অ্যাডভার্ব। ওকে, একটু 30 সেকেন্ড একটু সমাধান করে দিই। 30 সেকেন্ড মনে রাখবা, টিএইচআর দেয়ার, দেয়ার শব্দটা আমি আমি এটা বলি, এটা তোমার বুঝে বলি, উদাহরণ দিয়ে দিলে তো হয়। দেয়ার ইজ এ there is a school, CAWL, school in our village. In our village, VILLAGE. আচ্ছা, তারপরে I went THERE there. আচ্ছা বললাম their house is very nice. Nice. THERE theirs is a nice classroom. এই চারটা বাক্য নিয়ে তোমার THEIRS theirs is a nice classroom. NIC nice classroom. CLASS classroom. ওকে, এই বাক্যগুলোতে খেয়াল করো, দেয়ার আর দেয়ার প্রসঙ্গ, দেয়ার, দেয়ার। ওকে, মনে রাখো যেহেতু আমি দেয়ার ইজ এ ক্লাসরুম, এই ইন্ট্রোডাক্টরি দেয়ার ইটস প্রোনাউন, এটা প্রোনাউন, কারণ এটা যেহেতু মক সাবজেক্ট, মক সাবজেক্ট, এটা সাবজেক্ট কখনো অন্য পার্সেন্টেজ হইতে পারে না, অতএব এটা প্রোনাউন। বাট অরিজিনাল সাবজেক্ট ইজ, এটা হলো অরিজিনাল সাবজেক্ট, অরিজিনাল সাবজেক্ট। কখনোই মনে রাখবা অন্য সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন, স্টেপ 23 তে বলা আছে, স্টেপ 23 মাস্ট পড়বা। সাবজেক্ট মানে পৃথিবীতে সকল ভাষায় সাবজেক্ট মানেই, সাবজেক্ট মানেই নাউন বা প্রনাউন। বাংলায় যদি কর্তৃকারক বলো সেটাও নাউন, সাবজেক্ট অর্থ কর্তৃকারক। আরবিতে যদি বলো মুবতাদা, মুবতাদা অফ মাস্ট বি সেম, মানে এটা অবশ্যই কি হবে বলো, নাউন, এটা নাম হবে। মুবতাদা যেটা, সাবজেক্ট যেটা, এটা আমরা নাউন, নাউন নাউন হবে, জেরান্ড হবে, নাউন ফ্রেজ হবে, নাউন ক্লজ হবে। কর্তৃকারক বা সাবজেক্ট পৃথিবীতে ডেইলি স্টারে আজকে যত বাক্য লেখা হয়েছে সাবজেক্ট, যত বাক্য লেখা হয়েছে অবজেক্ট, মানে ট্রানজিটিভ ভার্বের পরে যত কিছু আছে মাস্ট নাউন, অবধারিত ভাবে নাউন অথবা প্রনাউন অথবা জিরান অথবা নাউন ফ্রেজ নইলে নাউন ক্লজ, মুদ্রা কথা নাউন। তাহলে আমরা যেহেতু দেয়ার ইজ সাবজেক্টের জায়গায় বসাইছো, মক সাবজেক্ট বলছো, এটার অর্থ না এটা বলছো, কিন্তু আমরা এটাকে অ্যাডভার্ব বলতে পারবো না, এটাকে বলবো প্রনাউন। আই ওয়েন্ট দেয়ার, আমি কোথায় গেলাম, কোথায়, অফকোর্স এটা দেয়ার শব্দটা অ্যাডভার্ব, আই ওয়েন্ট দেয়ার। আর এই দেয়ার হাউস, দিস ইজ পজিটিভ অ্যাডজেক্টিভ, এটাকে ডিটারমিনারও বলতে পারি। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে মাস্ট অবধারিত নাউন থাকবে। পৃথিবীতে যত THEIR দেখছো, কোন জায়গায় দেয়ার শব্দটা একলা দেখো নাই। এই যে মাই, আওয়ার, ইউর, দেয়ার, বুঝছো, এগুলা, এই যে মাই আওয়ার, এগুলো পজিটিভ প্রনাউন, এগুলো অ্যাডজেক্টিভ, আজীবন অ্যাডজেক্টিভ, জন্মগত ভাবে অ্যাডজেক্টিভ। মাই কখনো প্রনাউন দিতে পারবে না, নেভার। আওয়ার শব্দটা উৎপত্তিগত ভাবেই ইউর, ইউর তুমি জিজ্ঞেস করে দেখো, বাঙালি স্টুডেন্ট সব মুখস্থ করে ফেলবে ইউর শব্দটা। দেয়ার, বুঝছি কিনা, হিজ, এগুলাকে মুখস্থ প্রণয়ন বলে ফেলবে। এগুলা আল্লাহ তালা এগুলাকে অ্যাডজেক্টিভ হিসেবে তৈরি করছেন, মাই আওয়ার ইউর হিজ হার। আর এই দেয়ার্স মানে হলো, এটাকে বলা হয় পজিটিভ প্রনাউন, পজিটিভ প্রনাউন। এটা হলো মানে এই দেয়ার্স মানে হলো, দেয়ার মানে দেয়ার প্লাস THEIR, দেয়ার প্লাস ক্লাসরুম, ক্লাসরুম। আমি দেয়ার বিষয়টা ক্লিয়ার করতে পারছি। দেয়ার ক্লাসরুম ইজ এ নাইস ক্লাসরুম, অর্থাৎ পজিটিভ প্রনাউনের বিষয়টা যদি তুমি জানতে চাও, তাহলে স্টেপ দাঁড়াও 24, 25, 26, 27, মনে হয় 28 দেখতে পারো, 28-9 স্টেপ 28-9 লেকচার শিটে দেখতে পারো। পজিটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রনাউনের ব্যবহার টুইকা রাখো। 28
গ্রামার লেকচার স্টেপ 28 বা 9 এর মধ্যে পাইবা, প্রনাউন নিয়ে বিস্তারিত কথা বলা আছে। সেখানে আমরা বলছি মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, ওয়ান্স, দেয়ার, এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলোর পরে নাউন থাকবে। পৃথিবীতে মাই শব্দটা একলা বসছে, আওয়ার একলা বসছে, ইউর একলা বসছে, কোনো উদাহরণ নাই। ইউর স্টুডেন্ট। আর আমরা যদি পজিটিভ প্রনাউন বলি ইউরস, মানে ইউর প্লাস নাউন, ইউর প্লাস সামথিং, ইউরস মানে ইউর স্টুডেন্ট। তাহলে বলতে হবে অবিডিয়েন্টলি ইউরস অথবা অবিডিয়েন্টলি ইউর স্টুডেন্ট, কখনোই অবিডিয়েন্টলি ইউর লেখা যাবে না। আওয়ার শব্দটা দুনিয়াতে কখনোই তুমি একলা বসাইতে দেখো নাই। আওয়ার মাদার, আওয়ার প্যারেন্টস, আওয়ার হাউস, আওয়ার ভিলেজ। আবার যদি আওয়ার ভিলেজকে একসাথে দিয়ে দাও আওয়ার্স, আওয়ার্স ইজ এ নাইস ক্লাসরুম, আওয়ার্স ইজ এ নাইস কান্ট্রি, মানে আওয়ার্স ইজ এ নাইস, আওয়ার্স ইজ বাংলাদেশ, মানে আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, আওয়ার্স ইজ বাংলাদেশ মানে আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। আওয়ার্স, দেয়ার্স, হ্যাঁ, হার্স, এগুলা মানে হলো ইয়া। ওকে, গ্রামারের পুরো শীট দেয়া আছে, এগুলো আর প্রশ্ন করো না। আমি তো ক্লু বলে দিলাম, স্টেপ খুঁজে রেখো সাথে সাথে 28-9 বিস্তারিত সুন্দর করে ব্যাখ্যা লেখা আছে। আমরা চলে আসলাম, তাহলে দেয়ালের বিষয়টা আমি বুঝিয়ে বললাম। তাহলে চলো এখানে যদি বলি আমরা, চলো ইয়েতে সরাসরি আমরা একটা উদাহরণ দিই। যদি বলো, খেয়াল করে দেখো, সরি ওই দেয়ালের উদাহরণটা দেখো। হুম, আচ্ছা এবার আসো, যদি বলি এই এই ইয়ার নিচে একজন, এই বট গাছের নিচে একজন সন্ন্যাসী বাস করেন বা করতেন, ঠিক আছে? তাহলে এই বট গাছের নিচে, এই বট গাছের নিচে, বট গাছের নিচে, নিচে একজন সন্ন্যাসী বাস করেন, একজন সন্ন্যাসী বাস করেন বা করতেন, করেন, করে বা করতেন, দুইটা পেলাম। আমরা চাইলে এটা সরাসরি করতে পারি, এ মঙ্ক, এ মঙ্ক, এমন কি মঙ্ক, LIVES লিভস, অথবা লিভড আন্ডার দিস ব্যানিয়ান ট্রি, কোনো সমস্যা নেই। আন্ডার দিস ব্যানিয়ান, BANYAN মনে হয়, ব্যানিয়ান ট্রি, ব্যানিয়ান ট্রি, বট গাছ। অথবা বা চাইলে তুমি যেহেতু বিদ্যমান থাকা, এভাবে করে আমরা দেয়ার দিয়ে দেয়ার স্ট্রাকচারটা এখানে ব্যবহার করতে পারতাম। তাহলে দেয়ার PHL, দেয়ার LIVES লিভস, অথবা লিভ, লিভড, এমং, MONK, আন্ডার দিস ব্যানিয়ান ট্রি, আন্ডার দিস ব্যানিয়ান ট্রি। এখন বলো আমি এই লিভস বা লিভড কেন ব্যবহার করলাম? মূলত এই বাক্যের সাবজেক্ট হলো এমং। ওকে, আচ্ছা এখন আমার কথা হলো, এখন কথা হলো চল আমরা সরাসরি BCS এর উদাহরণে ঢুকি, BCS এর উদাহরণে ঢুকি। ওকে, লিখো। তো এই লেখাটা শেষ হয়েছে? বলবো, হ্যাঁ, ওকে ডান। আসো, তো এটা মনে হয় দুইটা উদাহরণ দেই। অনেক বাবা মা রয়েছেন, দুইটা বাক্যের উদাহরণ বলো। এটা কততম, এটা কি 29 কিনা আমি শিওর না, 29তম কিনা একটু আমার চেক করে জানাই। অনেক বাবা মা রয়েছেন, অনেক বাবা মা, বাবা মা রয়েছেন, রয়েছেন যারা তাদের শিশুদের প্রতিভা বিকাশের জন্য, যারা তাদের শিশুদের, শিশুদের প্রতিভা বিকাশের জন্য, প্রতিভা বিকাশের জন্য, জন্য অনুকূল পরিবেশ তৈরি করে, অনুকূল পরিবেশ তৈরি করতে, অনুকূল পরিবেশ তৈরি করতে আদৌ সচেতন নন। প্লিজ খেয়াল করতে, এটাতে ব্র্যাকেট আমরা ফলো করবো। নোট, এখন করতেছো 7 এন্ড নোট 9, নোট 7 এন্ড 9 ফলো করবো। একটা মজার বিষয়, নোট 9-এ দেখবা যে তুমি, তোমার পরিচয় অনেক বড় হয়ে গেছে, দেখবা যে অনুবাদ মিলা যাচ্ছে। আচ্ছা আসো,
তো অনেক বাবা মা রয়েছেন যারা তাদের শিশুদের প্রতিভা বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে আদৌ সচেতন নন। গুড। এখানে স্পষ্টভাবে দুইটা বাক্য পাইছো। যারা যেহেতু আছে গোল লাগ দেওয়ার ফেলো, যারা দিয়ে আরেকটা বাক্য নষ্ট হয়ে গেছে। ইয়েস অন্য, এখানে স্পষ্ট দুইটা বাক্য পাইছো কিনা, হ্যাঁ বা না বলো। দুইটা বাক্য পাই গেছে। অনেক বাবা মা রয়েছেন, এক বাক্য শেষ, এটা কমপ্লেক্স সেন্টেন্স। যা ইয়েস, এটা কমপ্লেক্স সেন্টেন্স তো পাইছো। তাহলে অনেক বাবা মা আছে, নেই, থাকা না থাকা। দেয়ার আর মেনি প্যারেন্টস। তাহলে আমরা বললে প্রথম অংশ নিয়ে আসলাম, দেয়ার আর মেনি প্যারেন্টস। দেয়ার আর মেনি প্যারেন্টস। মেনি প্যারেন্টস। প্যারেন্টস, গুড। দেয়ার আর মেনি প্যারেন্টস, ফাইন। যারা, ওটা হয়ে গেল রিলেটিভ প্রোনাউন। হু যেহেতু বসলে আমরা অবশ্যই এখানে প্যারেন্টস কে ইন্ডিকেট করে ফেলছি। আচ্ছা, আদৌ সচেতন নন কোন বাক্যে। এবার বলো, এবার বলো কোন প্রত্যক্ষ, যারা তাদের সন্তানের প্রতিভা বিকাশের জন্য আদৌ সচেতন নন। এখানে প্রত্যক্ষ কোন ফাইনাইট ভার্ব আছে কিনা, হ্যাঁ বা না বলো। আছে কিনা, নাই, আছে না নাই? ইয়েস অর নো? নাই, নো। তাহলে না থাকলে আমরা একটা দেবো আর। হু আর। প্রশ্ন করো কি, তারা কি? উত্তরে পাইলাম আদৌ সচেতন নন। বলে হু আর, তাহলে কি বলো? হু আর নট, কি বলো? নট, CONSCIOUS, কনসাস এট অল। এট অল, আদৌ সচেতন নন। আচ্ছা, প্লিজ আগে কথা শোনা। দেয়ার আর মেনি প্যারেন্টস হু আর নট কনসাস এট অল। ঠিক আছে, খুব ভালো করে শোনো। নোট 9 একটু আমি তার ধারণা দিয়ে রাখতেছি। নোট 2 যখন মিলবে না, মনোযোগ দিয়ে শোনো। কোথায়, কখন, কিভাবে এমন প্রশ্ন করে যখন তুমি গুলে উঠতে পারবে না, তাহলে নোট 9 প্রয়োগ করবা। শেষ থেকে শুরুর দিকে চলে আসবে, অনুবাদটা মিলা যাবে। আবার বললাম, শেষ থেকে শুরুর দিকে যাও ক্রমাগত ভাবে। শেষ থেকে শুরুর দিকে যাও। এটা তৈরি করতে অনুকূল পরিবেশ, হ্যাঁ, বুঝছো কিনা? তারপরে প্রতিভা বিকাশের জন্য তাদের শিশুদের, একদম বিশ্বাস করো, তৈরি করতে। তুমি অনুবাদটা করতে তো 4, 5 নম্বর হলো অনুকূল পরিবেশ, 6 নম্বর হলো প্রতিভা বিকাশের জন্য, 7 নম্বর হলো তাদের শিশুদের। দেখো বসাই দেখো হইতেছে কিনা। নোট 9 দেখো, প্রয়োগ করে দেখো। আদৌ সচেতন নন, তৈরি করতে। টু মেক, টু মেক। ওকে, টু ক্রিয়েট, টু ফর্ম, টু ক্রিয়েট। দেখে দাও, আমাদের শব্দ নিয়ে চিন্তা করার দরকার নেই। কি অনুকূল পরিবেশ? টু মেক এ ফেভারেবল এনভায়রনমেন্ট, কনভেনিয়াল এনভায়রনমেন্ট। FAVOUB, ফেভারেবল এনভায়রনমেন্ট, ENVIRON, এনভায়রনমেন্ট, কনভেনিয়াল এনভায়রনমেন্ট। ওকে, এরপরে কি বলছে? অনুকূল পরিবেশ তৈরি করার জন্য। তাহলে টু বিকাশ, হ্যাঁ, প্রতিভা বিকাশ, টু বিকাশ, টু, তোর বিকাশ টিকাশের কথা মনে করে না, তুই চিন্তা কর উন্নত। টু ডেভেলপ, ফ্লারিশ, DEVELOP, টু ডেভেলপ, টু ডেভেলপ দ্য মেরিট, মেরিট, টু ফ্লারিশ দ্য মেরিট of their children, of THIL, their THILDREN। টু এর জায়গায় যদি ফর ডেভেলপিং দাও, ফর ফ্লারিশিং দাও, কোনো সমস্যা নেই। তাহলে there are many parents who are not conscious at all to create a congenial environment to develop the merit of their children, to develop the merit এর জায়গায় ট্যালেন্ট, নলেজ, তুমি যাই দাও, ওইগুলো নিয়ে আমার আর টেনশন নাই। তাহলে একটু নোট 9 এর একটু ঝলক তুমি দেখছো কিনা আগে, হ্যাঁ বা না বলো। মানে নোট 2 যখন আমরা মিলিতে পারছি না, কি বা কি করে মিলতেছে না, তখন মনে রাখবো অনুবাদের একটা কেরিশমা এখানে আছে। এটা রিট্রান্সলেশন যে দেখবে আরো ফজিলত আছে এখানে। মানে কাহিনী হলো শেষ থেকে তুমি হাজার হাজার বাক্য সলভ করবা এরকম ধরনের। ঠিক আছে, দেখো। এবং তুমি রিট্রান্সলেশন করার সময় অনেক বাবা মা রয়েছেন, দেখো রিট্রান্সলেশন কিন্তু উল্টাই শেখাবো। নোট নাইলে উল্টাটাই। অনেক বাবা মা রয়েছেন যারা তাদের সন্তানের প্রতিভা বিকাশের জন্য, প্রতিভা বিকাশ করতে একটি আহ, উপযোগী এনভায়রনমেন্ট, হ্যাঁ, আহ, তৈরি করতে আদৌ সচেতন নন। ওকে, ডান। এবার আসো আরেকটা উদাহরণ দিয়ে দিই, দিয়ে তারপর যাইতেছে। ধরো এটা মনে হয়, এটা প্রথম বিশেষ আমার কি হেল্প করে। এটা কি 38তম? এটা হলো আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য। এটা কি 38তম কি আনসার না? একটু চেক করে জানো তো, আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য এটা কোন জায়গায় আছে? আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য, অধিকাংশ লোকের জন্য, একটু আমার হেল্প করা তো। অধিকাংশ লোকের জন্য,
জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না থাকে, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না থাকে, পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না থাকায়, এটা কত নম্বর একটু হেল্প করো না আমার একটু। না থাকায় তাদের কোনো নিরাপত্তা নেই। তোমার যদি বই নিয়ে প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখো, মানে তাদের কোনো নিরাপত্তা নেই, প্রথম বাক্যটা, তাদের কোনো নিরাপত্তা নেই, নিরাপত্তা নেই। হ্যাঁ, 32, থ্যাংক ইউ সো মাচ, তাই আমি মনে করছিলাম 32, হ্যাঁ 32তম বিপিএস, তাদের কোনো নিরাপত্তা নেই, নেই। খুব ভালো করে খেয়াল করো। আমাদের দেশের আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না থাকায় তাদের কোনো নিরাপত্তা নেই। খেয়াল করে দেখো প্লিজ। এটারে আমি আমি প্রথমে এটা নোট 1 ফলো করি। নোট 1 এ কাজ কি বলো, স্ট্রাকচার চেঞ্জ করে ফেলতে পারি চাইলে, এটারে কমপ্লেক্স। নোট 1 অনুসারে অনুসারে বাক্যটিকে কমপ্লেক্স করে ফেলি, বাক্যটিকে কমপ্লেক্সে অনুবাদ করি, তোমার জন্য সুবিধা হবে। অনুবাদ করতে চাই আমি নোট 1। আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না থাকায় তাদের কোনো নিরাপত্তা নেই। এটাকে যদি কমপ্লেক্স করো, দুইটা বাক্যে রূপান্তর করো, তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে কিনা দেখো। আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই। আমি যদি নাই নাই তাই ব্যবহার করি, নাই তাই ব্যবহার করি, ওকে আসো। তাহলে আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য তাহলে নাই তাই, এটাকে কমপ্লেক্স বা তুমি চাইলে কম্পাউন্ড করতে পারো। আমরা কমপ্লেক্স না বলে কমপ্লেক্স কম্পাউন্ড দুইটাই করি, সমস্যা নেই। কম্পাউন্ড লিখে রাখো, কমপ্লেক্স বা কম্পাউন্ড করে ফেলি। সাউন্ড কোয়ালিটি, সাউন্ড কি ঠিক আছে কিনা দেখো তো আমার। আই এম নট শিওর, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ? স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, ইয়েস অর নো? হ্যাঁ ঠিক আছে, আরো দুইজন বলো ঠিক আছে তো? ঠিক আছে। তাহলে আমাদের দেশে কারোর শুনতে সমস্যা হলে আবার রিজয়েন করো, তুলে চলবে। আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না থাকায় তাদের কোনো নিরাপত্তা নেই। তাহলে আমি বললাম আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই, নাই তাই কম্পাউন্ড করে ফেললাম। আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই, তাই তাদের নিরাপত্তা নেই। তাহলে দুইটা বাক্য হয়ে গেছে। মনে রাখবো, আমি আমি কিন্তু বারবার তোমার সতর্ক করছি, যখনই তুমি আটকা করে দিবা, এটা সিম্পল করতে গেলে তুমি বিপদে পড়বা। তাহলে আমি কমপ্লেক্স করে ফেললাম। তাহলে আমাদের এবং অনুবাদ যদি প্যাটার্ন চেঞ্জ করি, আমরা বলছি অনুবাদ অনুবাদ শুধু সহজ না, সুন্দর হয়। দেখো এটা সিম্পলে করলে যা হয়, কমপ্লেক্স বা কম্পাউন্ড করলে আরো সুন্দর হবে। তাহলে আমি কম্পাউন্ডে করি প্রথমে। কম্পাউন্ডে করলে আমরা পাইলাম একটু পর্যন্ত নাই। তাহলে বলো আমরা কোথাও কোনো কিছু আছে নাই, থাকা না থাকা, কোন স্ট্রাকচারে যাব? কমেন্ট বক্সে লিখে ফেলো। আছে নেই, ব্যবস্থা নাই, কোন স্ট্রাকচারে যাব বলো ফেলো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে তাহলে আমরা পেয়ে গেলাম দেয়ার, এই যে নাই, এক নম্বর ব্যবস্থা নাই, 1 নম্বর। তাহলে দেয়ার ইজ নো ব্যবস্থা, ইজ নো সিস্টেম, SYSTEM সিস্টেম। তাহলে আমরা এখানে চলে যাই নোট 1, পাশাপাশি লিখে রাখো নোট 9। নোট 9 ফলো করে ফেলি। তাহলে আমরা একই সাথে নোট 9 ফলো করে ফেললাম। তাহলে দেয়ার ইজ নো সিস্টেম অফ সাপ্লাই অফ, 2 নম্বরে অফ, SUPPLY সাপ্লাই, দেয়ার ইজ নো সিস্টেম অফ সাপ্লাই
তারপরে 3 নম্বরে কি, অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, অফ পিওর, পিওর ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং ওয়াটার। তারপরে কি বলো, ফর দা ফর ফর মোস্ট অফ দ্য পিপল, ফর মোস্ট অফ দ্য পিপল। এবারে আমাদের দেশে এটা 4, 5, আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। তাহলে দাঁড়িয়ে গেল, দেয়ার ইজ নো, কি বলো, হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে দেয়ার ইজ নো সিস্টেম অফ সাপ্লাই অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফর মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি। তুমি যদি রিট্রান্সলেশন করো, দেখো অনুবাদ হয়েছে, আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই। সো, কমা দিলাম, সো দে হ্যাভ নো সেফটি, তাদের কোনো নিরাপত্তা নেই, অথবা দেয়ার ইজ নো সেফটি অফ দেম, তুমি চাইলে দে হ্যাভ নো সেফটি দিতে পারো। দে হ্যাভ নো সেফটি, দে হ্যাভ নো সেফটি, SAFETY, সেফটি। আচ্ছা, এটা হলো কমপ্লেক্সে করলাম। আর আমরা যদি কম্পাউন্ডে করি, তাহলে আমরা, সরি, কম্পাউন্ডে করলাম, আমরা যদি কমপ্লেক্সে করি বাক্যটাকে, তাহলে অনুবাদটা করবো, এর there is no supply of pure drinking water for most of the people of our country, ওকে, এই পর্যন্ত। এবার বলো, কমা দিলাম, এখানে আর সো দেওয়া যাবে কিনা, হ্যাঁ বা না বলো। they have no safety, no safety। আমি বুঝতে পারছি, কারণ এস দিলে আর সো দেওয়া যাবে না। এস হইলো সাবঅর্ডিনেট কনজাংশন, সো হইলো ফ্যান বয়েজ, ফরেন অর বাট অর আদারওয়াইজ ইয়েট, সো এই সো হইলো কম্পাউন্ড সেন্টেন্সের কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে এন্ড দিলে, এস দিলে সো দেওয়া যাবে না, সো দিলে আবার এস দেওয়া যাবে না। আশা করি ক্লিয়ার। তারপরে আমি লাস্ট কয়েক মিনিটের মধ্যে আমরা চলে আসবো দ্বিতীয় কথায়, চলে আসো। দ্বিতীয় কথা আমরা কি বললাম, দ্বিতীয় কথায় তাহলে এই পুরা এই শীটের মধ্যে কিন্তু অনেকগুলো আছে, যেটা আমরা, আচ্ছা আসো দ্বিতীয় কথা আমরা বলে নিই, তারপরে নোট শীটটা সলভ করতে সুবিধা হবে। দ্বিতীয় কথায় আসো, দ্বিতীয় কথায়, দ্বিতীয় কথায় লিখো। আবার হলো আমরা, দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা, হ্যাঁ, বাক্যে প্রত্যক্ষ কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে এটা লেখা রাখো, বাক্যে প্রত্যক্ষ, প্রত্যক্ষ কোন সাবজেক্ট, সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে, খুঁজে পাওয়া না গেলে, পাওয়া না গেলে, না গেলে আমরা কি কাজ করবো বলো। ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাক্টরি বলা হয়, অথবা ইম্পার্সোনাল, ইম্পার্সোনাল। তাহলে বাক্যে প্রত্যক্ষ কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে একটি ইন্ট্রোডাক্টরি বা ইম্পার্সোনাল ইট, বুঝছো কিনা, ইম্পার্সোনাল মানে অর্থবিহীন, অর্থবিহীন, অর্থবিহীন ইট ব্যবহার করে অনুবাদটি শুরু করা যেতে পারে, ব্যবহার করে অনুবাদটি শুরু করা যেতে পারে, অনুবাদটি শুরু করা যেতে পারে, হ্যাঁ, শুরু করা যেতে পারে, ইন্ট্রোডাক্টরি ব্যবহার করে শুরু করা যেতে পারে। আচ্ছা দেখো তাহলে, ওকে। খেয়াল করে দেখো তাহলে, বলা সহজ করা কঠিন, দেখো বলা সহজ
বলা সহজ, পড়া কঠিন। কঠিন। ওকে, তাহলে দাঁড়াইলো কি? বলা সহজ, কোন সাবজেক্ট দিতে পাইতেছে কিনা? কোনো সাবজেক্ট আছে নাই আপে? নাই। তাহলে ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাক্টরিকে বলা হয় ইম্পার্সোনাল, ইম্পার্সোনাল এটা বলা হয়। তাহলে অনুবাদটা দাঁড়াইলো ইট ইজ, ইট ইজ, তাহলে বলা সহজ, ইজি টু সে, ইএস হয়, ইজি টু সে, বাট ডিফিকাল্ট টু ডু, বাট ইট ইজ ডিফিকাল্ট টু ডু, ডিফিকাল্ট টু ডু। রেডি? ইট ইজ ডিফিকাল্ট টু ডু। তাহলে এটা আমরা উজ্জ্বল করে রাখলাম। কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড এবং বাটের পরে একই জাতীয় সাবজেক্ট বা উজ্জ্বল করে রাখা যায়। তাহলে হয়ে গেল ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। দ্বিতীয়বার আর ইট ইজ ব্যবহার করলাম না। কেন করলাম না? কারণ ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার। ওকে, এই আমার কথা বুঝছো কিনা বলো? আমার কথা কি ক্লিয়ার? ওই ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার কি করা যায় না বলো? তো এখন 8টা বাজে, এখন 10টা বাজে, ধরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, লিখে রাখো একটা উদাহরণ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একটা উদাহরণ লিখে রাখো, সহজ উদাহরণ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। শীতকালে উইন্টার ইয়ে পড়ে, ঠিক আছে কিনা? হ্যাঁ, শীতকালে না ইজ ইট, ইট উদ্যোগ, ইট ইজ উদ্যোগ করো সেটা ভিন্ন বিষয়। শীতকালে ইট স্নো পড়ে, তাহলে ইট স্নোজ ইন উইন্টার। দুইটা উদাহরণ লিখে রাখো। ইট স্নোজ ইন উইন্টার, ইট স্নোজ, SNOWS, স্নোজ ইন উইন্টার। এই ইটের কোনো অর্থ নাই, ইটের অর্থ ইহা হবে না এখানে, বুঝছো তো বিষয়টা? অর্থবিহীন ইট। আচ্ছা, তাহলে তোমার একটু স্ক্রিন শেয়ার করে দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার করে দেখো। না, এই যে এটা, এই যে সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে পর্যাপ্ত পরিকল্পনা আছে, দেয়ার ইজ, বুঝছো, যা দীর্ঘমেয়াদী জন্য অপরিহার্য, ইট ইজ। তারপরে মনে হচ্ছে বর্তমান, বুঝছো কিনা, পরিবার সমাজ রক্ষার জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে, দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস। তারপরে হ্যাঁ, ওকে, এইভাবে করে দয়া করে সঠিক সরকারি উদ্যোগ ছাড়া নিরক্ষরতার দুর্ঘটনা কঠিন বলে মনে হয়, ইট সিমস। তাহলে একটা কথা লাস্ট লিখে রাখো। আমি গাড়িতে যাইতে দিতে একটা কথা লিখে রাখো। আমি এখন গাড়িতে যে বাকি কথা বলবো, ক্লাস শেষ শুধু কথা লিখো। ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার, যদি একটা কথা লিখে রাখো, মনে রাখবো। বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা লিখো, আমি গাড়িতে উঠতেছি। ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার দিয়ে যদি কোনো অনুবাদ শুরু হয়, কথাটা লিখো। ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার দিয়ে যদি কোনো অনুবাদ শুরু হয়, মনে রাখবো। ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার দিয়ে যদি কোনো অনুবাদ শুরু হয়, তাহলে অনুবাদটি সাধারণত শেষ দিক থেকে শুরুর দিকে যায়। এই কি লিখছো বলো? ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে অনুবাদটা শেষ দিক থেকে শুরুর দিকে যায়। তুমি দেখো এরকম একটা বাক্য লিখো, আমি বলতে বলতে, হ্যাঁ, একটা বাক্য লিখো। একটা বাক্য লিখো, 3 বছর মেয়াদি। আমি 3 বছর মেয়াদি আম, কৌশলের মাধ্যমে, একটা একটা উদাহরণ লিখো। না দাঁড়াও, আমি চিন্তা করি না, এটা ইয়েতে আসছিল। আম, এটা মানে বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন ছিল। তোমার উদাহরণটা ছিল
তোমার আচ্ছা দাঁড়াও, উদাহরণটা আমি একটু দেখে মনে করে বলতে হবে। মানে বাংলাদেশ ব্যাংকের একটা প্রশ্ন ছিল যে এরকম, অথবা লিখো উম, এরকম ধারণা একটু মনে করে, পঞ্চবার্ষিক পরিকল্পনা বাদ দিয়ে 3 বছর মেয়াদী পরিকল্পনার মাধ্যমে কাঙ্ক্ষিত অর্জন। আচ্ছা হ্যাঁ, লিখতে পারো। পঞ্চবার্ষিক পরিকল্পনা বাদ দিয়ে একটা উদাহরণ লিখো, আমি মুখে মুখে বলতেছি। পঞ্চবার্ষিক পরিকল্পনা বাদ দিয়ে 3 বছর মেয়াদী পরিকল্পনা কৌশলের মাধ্যমে, মানে বুঝছো কিনা, বিএনপির আমলে পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল আর কি, পরে আমলি সরকার, না আমলি সরকারের আমলে পঞ্চবার্ষিক ছিল, বিএনপি এসে 3 বছর মেয়াদী পরিকল্পনা তৈরি করে। তাহলে লিখো, পঞ্চবার্ষিক পরিকল্পনা বাদ দিয়ে 3 বছর মেয়াদী পরিকল্পনা কৌশলের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব নয়। আচ্ছা, তাহলে 3 বছর মেয়াদী পরিকল্পনা বা বাংলাটা দেখে আমি আনমিউট করার সুযোগ দিই একটু। বাক্যটা কি লিখছো বলো, আনমিউট। কি লিখছো বাক্যটা, আনমিউট করে বলতে পারো আমারে? স্যার পঞ্চবার্ষিক বাদ পঞ্চবার্ষিক দিয়ে 3 বছর মেয়াদী কৌশলের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব। সম্ভব নয়, মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা বাদ দিয়ে, বুঝছো কিনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা বাদ দিয়ে 3 বছর মেয়াদী পরিকল্পনা কৌশলের মাধ্যমে একটি দেশে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব নয়, এরকম একটা বাক্য। আমি তোমার পুরো প্যাসেজটা পরে দেখাবো, আবার পরে শোনাও। মানে বললাম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা বাদ দিয়ে আর কি, মানে 5 ইয়ার প্ল্যান যেটা আছে না, ওইটা বাদ দিয়ে 3 বছর মেয়াদী পরিকল্পনা কৌশলের মাধ্যমে, ক্লাসটা শেষ করে নি ধরো, 3 বছর মেয়াদী পরিকল্পনা কৌশলের মাধ্যমে একটি দেশে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব নয়। ওকে নিয়ে নয় তো। দিদার পরে শোনাও কি লিখছো। স্যার পঞ্চবার্ষিক বাদ দিয়ে 3 বছর মেয়াদী কৌশলের মাধ্যমে একটি দেশের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। কথা শুনতেছো কিনা একটু আরেকবার বলো, তারও আমি আবার নেটওয়ার্কে আসতেছি, একটা মিনিট। শুনতে পাচ্ছি শুনতেছো স্যার। দিদার? সবাই শুনতেছো? আচ্ছা, এবার শুনতে তাহলে পাচ্ছি। 3 বছর মেয়াদী, আচ্ছা তোমার ব্যাগে রাখো, 3 বছর মেয়াদী পরিকল্পনা, 3 বছর মেয়াদী, সরি 5 বছর মেয়াদী পঞ্চবার্ষিক পরিকল্পনা বাদ দিয়ে, এটা তো ছিল শুরুতে তাই না? হ্যাঁ, তাহলে বাদ দিয়ে ইংলিশ কি বলো, রিজেক্টিং, ইয়ার ব্যাপারটা, রিজেক্টিং দ্য 5 ইয়ার প্ল্যান। তাহলে লিখে ফেলো, রিজেক্টিং দ্য 5 ইয়ার প্ল্যান। তোমাকে রাখো না, দাঁড়াও। তাহলে রিজেক্টিং দ্য 5 ইয়ার প্ল্যান, এবার বলো এই বাক্যের কোনো সাবজেক্ট পেয়েছো কিনা? নাই, তাহলে ইট ইজ দ্য, না স্যার, না। আমার কথা শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। স্যার আসতে স্যার যাচ্ছে। স্যার অস্পষ্ট, মাঝখানে বোঝা যায়, মাঝখানে বোঝা যায় না। আচ্ছা দাঁড়াও, আমি আবার ইয়ে করতেছি একটু, 1 সেকেন্ড। এবার শুনতেছো কিনা বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, পড়া শেষ। এই বাকিটা উদাহরণ লিখে দেবো, আমি পরে এই উদাহরণটা পরে কালকে বোর্ডে লিখে দেবো। আচ্ছা, কথা হলো তোমার বাকি উদাহরণগুলা যে আমরা শুরুতে দেখাইছি, যে 16টা উদাহরণ,
ঠিক আছে, বাকি উদাহরণগুলো দয়া করে ইয়া করবা। কোথা থেকে নিবা বলো? শীট থেকে, তাই তো? আরেকটা কাজ রয়ে গেছে, কমেন্ট, আমি যে শীটটা দিছি না, কমেন্টে তোমরা একটু বললো যে কোন কোন টপিক গুলা আম, আর সংযোজন করা যাইতে পারে। তোমাদের তো আরো বাস্তব জ্ঞান ভালো আছে এটার মধ্যে। তাহলে দুইটা কাজ, স্যার এটা হলো এবছর হোমওয়ার্ক গুলা করবা। স্যার এবছর আর কি আমার সোশ্যাল বিজনেস অনেক ইম্পর্টেন্ট না? আর তুমি কমেন্ট বক্সে লিখো, আমি সব অ্যানালাইসিস করে চিন্তা ভাবনা করে এরপর ইয়ে করবো। কমেন্ট বক্সে তুমি আমার একটু সাজেশন ওকে দিয়ে স্যার। রেখো, সাজেশনটা ডেভেলপ করার জন্য আর কি কি পয়েন্ট নেওয়া যাইতে পারে বা কোন কোন বিষয়গুলারে ইয়া করা যাইতে পারে, তোমরা একটু আমারে তোমার চিন্তাটা থেকে, তোমার কারেন্ট স্টাডি থেকে আমার একটু হেল্প করো, ঠিক আছে? এবার স্যার বলো, আর কারো আমাদের কোনো? গ্রুপে স্যার আমাদের গ্রুপে কাইন্ডলি একটু আপলোড করে দিলে ভালো হয়। ও, আর স্যার তোমাদের প্র্যাকটিস গ্রুপের সবাই আমি বলে দিচ্ছি যে তোমাদের যেন ইয়ে করে দিচ্ছে। ওকে, আমি শিওর। স্যার, তা না হলে অনেক লেট হয়ে যায়, প্র্যাকটিস ঠিক শিটটা আছে, দিতে লেট হয় আমাদের ঠিক গ্রুপে। আছে, ডান ডান, শিওর শিওর। হ্যাঁ, আর কিছু, আর কোনো কারোর প্রশ্ন আছে কিনা বলো? স্যার আপনি বলছিলেন যে 100টা সেন্টেন্স দিয়ে দিবেন মুখস্থ করার জন্য, ওইগুলা কি স্যার? এটা রচনা এস এর ক্লাসে আসতেছে, তো সামনে আসতেছে, রিট্রান্সলেশনের পরেই দিয়ে দেবো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। রিট্রান্সলেশনের পরেই দেবো। স্যার হ্যাঁ বলো। আপনার ক্লাসে পরবর্তী সময় আমরা স্যার ইংলিশ নিয়ে কিভাবে পড়াশোনাগুলো করবো স্যার? আপাতত ক্লাস অন্য কিছু বলো না, আমি যেই ধারাবাহিকতায় যাচ্ছি সেই ধারাবাহিকতায় আগাও। শুধু ওকে এখন স্যার। ট্রান্সলেশন, এই যে আজকে 30টা উদাহরণ দিলাম গ্রুপে, 30টাই শুধু সলভ করো। তারপরে দেখবা যে তুমি আমি যে হোমওয়ার্ক গুলা দেবো, হোমওয়ার্ক গুলার উপরে থাকো, আর কিছু লাগবে না প্লিজ। ফলো মাই ইনস্ট্রাকশন। যদি তুমি নিজের নিজস্ব কোনো কিছু ফলো করার দরকার নেই এখন। যেমন আজকে 30টা দিছি, কালকে আবার দেখবা যে এরকম প্রায় 25-30টা পাইবা। এরপরে আবার দেখবা যে রেগুলার প্যাসেজ অনুবাদ পাইবা। আমরা অন্য অন্য বিষয়ের সাথে আমি তোমার রেগুলার প্রথম আলো, এরপরে কি বলে না, আমাদের যে বিভিন্ন রচনাগুলো আছে না, এগুলোর উপর আমি হোমওয়ার্ক দিতে থাকবো। তোমার কাজ হলো এগুলার উপরে শুধু কাজ করা, ঠিক আছে ইনশাল্লাহ? থ্যাংক ইউ স্যার। ওকে, এরপরে রচনাগুলো যখন আমি পড়াবো, রচনার সময় রচনা দিয়ে দেবো। আর সাথে যেই কাজটা আমরা করব সেটা তো আমি প্রথমে বলে দিছি। কি কাজ বলো? কি কাজ? ওই যে টপিক বেস কি করা বলো, মানে কটা নোটশিট স্যার? তৈরি করা। হ্যাঁ, কম্পাইল করা। তো ঠিক আছে ইনশাল্লাহ। স্যার আপনার ওই যে গ্রামার যে শিটটা, ওইটা করলে কি প্রিলি রিটেন একসাথে গ্রামারের বেসিক তুমি ক্লিয়ার হয়ে যাবে? এটা তো গত 5-7 বছরের কোন গ্রামারের প্রশ্ন এটার বাইরে আসছে কিনা তুমি একবার অ্যানালাইসিস করো, বা গতকালকের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, অথবা এখানে যারা ক্লাস করছে এদেরকে জিজ্ঞেস করে দেখো। স্যার আমি আপনার ক্লাসে আজকে নতুন জয়েন করছি, তো এই জন্য জিজ্ঞাসা ও করছি আচ্ছা, আর না কি। মানে যারা ক্লাস করছে জিজ্ঞেস করে দেখো। মানে ঘুরে ফিরে ওই যে যেগুলো সাজেশন দিতেছি এগুলোর মধ্যেই আসবে, এটা সত্য কথা, আশা করা যায় আর কি ইনশাল্লাহ। স্যার থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে কালকে দেখা স্যার হচ্ছে ইনশাল্লাহ। তাহলে আমি আশা করতে পারি যে তোমরা একটা বাক্য যেন মিস না হয়, খাতায় লিখে লিখে মুখস্থ করে ফেলবা, এক্ষুনি লিখে ফেলবা। আমি শীট কিন্তু গ্রুপে দিয়ে দিছি। তাহলে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, কালকে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওকে, বাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে। এই রুসাফা আছে, রুসাফা, এই সালাম দাও রুসাফা। আসসালামু আলাইকুম। ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রুসাম। আপু। ঠিক আছে, রুসাফার ইয়ে তো চলে আসছে অলমোস্ট। ঠিক আছে, রুসাফা ওই যে ওই ওল মিস্টিড আর কি, যে সিটি অনার ভালো স্কুল গুলাতে ভর্তির জন্য ভর্তি কোচিং করে আর কি। আজকে তো স্কুল বন্ধ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে।